মেহমান যদি মেহমানের মতো হয় তাহলে গৃহস্থের কিন্তু কোনো চিন্তা ভাবনা করা লাগে না। এই যে দেখেন আমাদের বাসায় মেহমান আইছে, মেহমান আইসে নিজেই রান্না বাড়া করে খাইতেছে, কত লক্ষ্মী মেহমান। আসসালামু আলাইকুম আপুরা বাইরে সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় আমি কিন্তু অনেক ভালো আছি। আমাদের বাসায় মেহমান আসছে আর মেহমানেরা আমার কোনো কাজ করতে দেয় নাই, আজকে সব কাজ মেহমানরাই করব। এরকম লক্ষ্মী মেহমান কার কার বাসায় আসে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাইতে ভুলবেন না। তো কোরবানির ঈদের পরে মেহমান আসলে গরুর মাংস তো রান্না করতেই হবে। তো এখানে দেখেন মেহমানের জন্য 3 কেজি গরুর মাংস আমি নামাইছি, আর এর ভিতরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। আর এই যে দেখেন এখানে আমি মশলা দিতেছি, এখানে দিতেছি জিরা বাটা, ধনিয়া বাটা, আর এখানে আছে কাঠবাদাম বাটা আর জয়ত্রী, জয়ফল, এগুলোও আমি একটু একটু করে দিয়ে দিছি বেটে। মাংসের ভিতরে আমি পেঁয়াজ দিয়ে দিলাম আর সরিষার তেল দিয়ে লবণ দিয়ে ভালো করে মাংসটার মাখাই নিতেছি। আজকে কিন্তু একটু নতুন স্টাইলে আমি গরুর মাংসটা রান্না করব, এই জন্যই কিন্তু আমি আপনাদের সঙ্গে সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করতেছি। এখানে দেখেন এই যে গরম মশলা নিয়ে নিছি, তেজপাতা, দারচিনি, লং, গোলমরিচ আর এলাচটা কিন্তু আমি একটু ছেঁচা দিয়ে নিছি, আর এখানে নিয়ে নিছি পেঁয়াজ কুচি। তো এবারে একটা পাতিল নিলাম আর পাতিলের ভিতরে আমি তেল দিয়ে দিলাম, আর এই তেলের ভিতরে প্রথমে আমি গরম মশলাগুলো দিয়ে দিলাম, তারপরে আমি পেস্টটা দিয়ে দিলাম, আর এই গরম মশলার পেস্ট ভালো করে একটু ভাইজে নেব। এতে কিন্তু এত সুন্দর মাংসের একটা সেন্ট আসে, এটা আপনাদেরকে বইলা বুঝাইতে পারবো না। তো ভালো করে ভাজা হয়ে গেছে, এই যে গরুর মাংসটা দিয়ে দিলাম। তো আজকে কিন্তু আমি বরিশালের স্টাইলে এই যে গরুর মাংস রান্না করতেছি, আর গরুর মাংস হবে রুটি পিঠা, হবে না এটা কিন্তু হবে না। বরিশালে কিন্তু গরুর মাংস রান্না করলে রুটি পিঠা হইতেই হইব। আমার তো মনে হয় এতক্ষণে আমার রান্নার স্টাইল দেখেই আপনারা বুঝে নিছেন যে আমি বরিশালের স্টাইলে আজকে রান্না করতেছি। তো এইদিকে মাংসটা কষানো হয়ে গেছে, আর দুঃখের বিষয় সে বাসায় গ্যাস ছিল না, এই জন্য আমি জল টল দিয়ে মাংসটা রান্না করা কমপ্লিট করে নিছিলাম। তো এটার ভিডিওটা দেখাইতে পারি নাই। তো এইদিকে আমি সেমাই রান্না করব, এই জন্য গরম মশলা টশলা দিয়ে দুটাও জাল দিয়ে নিছি। আর সেমাই রান্না করাটাও আর দেখাইলাম না, ভিডিওটা বড় হয়ে যাওয়ার কারণে। তো এইদিকে আমি পানি ফুটাইতে দিছি, এর ভিতরে আমি লবণ দিয়ে দিলাম। এখন আমি চালের গুঁড়াটা সিদ্ধ করে নিব, যেহেতু বরিশালে রুটি পিঠা বানাবো সেই জন্য তো চালের গুঁড়া সিদ্ধ করতেই হবে। সম্পূর্ণ চালের গুঁড়াগুলো আমি দিয়ে দিছি, আর চালের গুঁড়াগুলো দেওয়ার পরে এইভাবে ডাইকা রাখতে হবে কিছুক্ষণ। তো অনেকেও অনেকভাবে সিদ্ধ করে, তো কে কীভাবে সিদ্ধ করেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু এইভাবেই সিদ্ধ করি। তো চুলাটা কমাইয়া তারপরে আমি 10-15 মিনিট এইভাবেই রেখে দেই। তো তারপরে কিন্তু চালের গুঁড়াটা খুবই সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। তো সিদ্ধ হয়ে যাওয়ার পরে দেখেন আমি যে প্রথমেই আপনাদেরকে বলছিলাম যে মেহমানরা কাজ কইরা রান্না করে তারপরে তারাই আমাকে খাওয়াবে। এই যে দেখেন মেহমানদের কাজে লাগাই দিচ্ছি, আমার ভাই ভাইয়ের বউ যারা আসছে তো তারা রুটি পিঠা খাবে, যেহেতু তারা বরিশালের মানুষ সেহেতু রুটি পিঠা আর গরুর মাংস তো খাবেই। তো এই জন্য আমি বললাম রুটি পিঠা কিন্তু আমি বানাইতে টানাইতে পারবো না। তো তারা বলল যে আমরা আছি কি করতে, আপনারই যদি রুটি পিঠা বানাইতে হয় তাহলে আমরা কি আঙ্গুল চুষবো? পরে আমি বললাম আরে ভাই আঙ্গুল চুষার দরকার নাই, তুই না এখন বড় হইছো, এখন তুই আঙ্গুল চুইলে মানুষ কি কইব? তোর আঙ্গুল টাঙ্গুল চাওয়ার কোনো দরকার নাই, তুই শুধু রুটি বেজা দে। আমার ভাই এই কথা শুনে আমার ভাই কইলো এইটা কোনো কথা আপা, কোনো ব্যাপারই না, আমি তোরে রুটিগুলো বাইজা তারপর দেখাইতেছি। আর রুটি বাজতেছে আর আমার কইতেছে এত সুন্দর রুটি তুই কোনোদিনও বাজতে পারো? আমি কই না, আমি জীবনেও কোনোদিন এত সুন্দর করে রুটি বাজতে পারি না, আমি তো রুটি বানাইতামই না, তো বাজবো কীভাবে? তো আমার ভাই বলতেছে আসলেই তো, এই জন্যই তো আমি রুটিগুলো সব তোরে বানাই দিলাম, আমার বউ বেলে দিছে কত কষ্ট করে আর আমি বাজলাম। তো পরে আমার বাইরে আমি অনেক দোয়া করলাম, মন ভইরে আমি দোয়া করলাম এই দোয়াই যে আপনাদেরও যেন সবার ঘরে ঘরে এমন ভাই হয়, বেড়াইতে আসলেই যেন বইনের ঘরে একটা রুটি টুটি বানাইয়ে তারপরে খাওয়া যায়। অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ।